আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সম্মানিত দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি নিটোল টাটা 21 রাতের আজকের আয়োজনে। পুরো আয়োজনে আমি ফেরদৌসী আহমেদ থাকছি আপনাদের সাথে। চলমান পরিস্থিতি নিয়ে কথা বলতে চাই, কারণ এখন দেশে যে অবস্থা বিরাজ করছে, প্রতিদিনই কিছু না কিছু তথ্য তো আসলে মিলছে। তথ্য বলতে এমন তথ্যের কথা আমরা বোঝাচ্ছি যেটা নিয়ে মানুষের উদ্বেগ উৎকণ্ঠা থাকছে, যে কি হতে যাচ্ছে বা আগামীকাল আবার কি হবে, এরকম যখন একটি আশঙ্কা কাজ করে তখন সেই পরিস্থিতি নিয়ে কথা বলতেই হয়। দিনভর যে আলোচনাগুলো ছিল তার মধ্যে উল্লেখযোগ্য যদি বলা যেতে পারে যে আগামীকালের কথা বলা হচ্ছে, অর্থাৎ আমরা তো সেই দিনটার মধ্যে প্রবেশ ইতিমধ্যেই করে বসে আছি, কারণ রাত 12টা পার হয়েছে। সেখানে বলা হয়েছে নির্বাহী আদেশে জামায়াত ইসলামের রাজনীতি নিষিদ্ধ করবার কথা, সেটি একটি বড় আলোচনা। পাশাপাশি শিক্ষার্থীদের উপরে গুলি চালানো যাবে কি যাবে না, এবং যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক যাদেরকে নিরাপত্তার জন্য তুলে নিয়ে যাওয়া হয়েছিল, সেই জায়গাটাতে একটি রিট দায়ের হয়েছে, আপনারা ইতিমধ্যেই জানেন, এবং সেটা শুনানিও হয়ে গিয়েছে। সেগুলো নিয়েও একটু কথা বলতে চাই, যে কি অবস্থা হচ্ছে এবং কি হতে যাচ্ছে সামনের দিনগুলোতে, কি ধরনের প্রতিক্রিয়া আসতে পারে, সেই ক্রিয়া প্রতিক্রিয়া নিয়েও একটু আলোচনাটা করতে চাই। আমাদের মাঝে আজ এই আলোচনা করবার জন্য উপস্থিত রয়েছেন শাহরিয়ার কবির, সভাপতি ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি। মাঝে রয়েছেন নজরুল ইসলাম মিঠু, জ্যেষ্ঠ সাংবাদিক, এবং সর্বডানে নিটোল টাটা 21 রাতের স্টুডিওতে আজ উপস্থিত হয়েছেন অমিত দাশগুপ্ত, আইনজীবী, সুপ্রিম কোর্ট। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। শাহরিয়ার কবির, আপনাকে দিয়ে শুরু করতে চাই, যেহেতু এরকম একটি আলোচনা এখন সবার মুখে মুখে, এবং নির্বাহী আদেশে জামায়াত ইসলামের রাজনীতি নিষিদ্ধ হতে যাচ্ছে, সেই জায়গাটায় আমি সেই ক্রিয়া প্রতিক্রিয়া শব্দটা আবারও ব্যবহার করতে চাই। কি হতে যাচ্ছে? না, আমরা তো দীর্ঘ ৩৩ বছর ধরে আন্দোলন করছি, জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে হবে, ৭১-এর গণহত্যাকারীদের বিচার করতে হবে, কিংবা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে হবে। তো দেরিতে হলেও যুদ্ধাপরাধীদের বিচারটা শুরু হয়ে গেছে, এবং শেষ পর্যন্ত নির্বাহী আদেশে জামাতের রাজনীতি নিষিদ্ধ হতে যাচ্ছে। দেরিতে হলেও এটাকে আমরা স্বাগত জানাই। তো আমরা বেশি খুশি হতাম যদি ৭১-এর গণহত্যার জন্য, মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য বা যুদ্ধ অপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করে জামাতের রাজনীতি নিষিদ্ধ করা হতো। তাহলে দেশবাসী, বিশেষ করে নতুন প্রজন্ম যারা জানে না মুক্তিযুদ্ধ কি, মুক্তিযোদ্ধাকে, রাজাকারকে, তারা জানতে পারতো ৭১ সালে জামাত ইসলামী কি করেছিল, রাজাকার আলবদররা কি করেছিল, জামাত ইসলামের ঘাতক বাহিনী কি করেছিল, এবং নতুন করে এই বিষয়গুলো জানতে পারতো, এবং জামাত ইসলামের যে গ্রহণযোগ্যতা আরও কমে যেত। কিন্তু দীর্ঘকাল কিন্তু বিএনপি সহযোগিতা জামাত ইসলামী তো সরকারে ছিল, এক ধরনের গ্রহণযোগ্যতা তারা পেয়েছে। কিন্তু তারা বিএনপির কল্যাণে যখন নতুন করে বাংলাদেশে আত্মপ্রকাশ করলো, তখন থেকে তারা কিন্তু সন্ত্রাসের ঘটনাগুলো ঘটাচ্ছে। ৭২-এর সংবিধানে জামাতের রাজনীতি, ধর্মের নামে রাজনীতি নিষিদ্ধ ছিল, কিন্তু জিয়াউর রহমান এসে তো জামাতকে আবার রাজনীতি করতে দিলেন। তখন থেকে আমার মনে আছে যে আমরা বিচিত্রা একটা বড় স্টোরি করেছিলাম, চাঁপাইনবাবগঞ্জে মুক্তিযোদ্ধা জালালকে হত্যা করে তাদের রাজনীতি সূচনা। তারপর থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র হত্যা বলুন, বিভিন্ন মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক দলের নেতাকর্মীদের হত্যা বলুন, এমনকি বুদ্ধিজীবীদের হত্যা, লেখকদের হত্যা, হুমায়ুন আজাদের হত্যা, এই সমস্ত জঙ্গিবাদ, মৌলবাদ, সন্ত্রাস যেগুলো হয়েছে, এগুলো কিন্তু জামাতের মধ্য দিয়েই হয়েছে। যাবতীয় জঙ্গি মৌলবাদী সংগঠন ১০০-র উপরে নাম করা যায়, এগুলো কিন্তু সবই জামাতের ভাবাদর্শে গড়ে উঠেছে। জামাতের ছেলেরাই কিন্তু, শিবিরের ছেলেরা একসময় শিবির করেছে, তারপর হারকাতুল জিহাদ করছে, আফগানিস্তানে জিহাদ করতে যাচ্ছে। তো এরাই তো হচ্ছে জামাত ইসলামী। প্রত্যেকটা সন্ত্রাসের ঘটনা আপনি দেখুন জামাত ইসলামী কীভাবে জড়িত। এখন হঠাৎ করে তো আজকের এই সন্ত্রাসের যে করেছে জামাত ইসলামী তা তো নয়। ২০০১ সালে দেখুন নজিরবিহীন একটা সন্ত্রাস হয়েছে। জামাত বিএনপি নির্বাচনকে কেন্দ্র করে যেটা করলো, ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর, বিরোধী দলের রাজনীতিবিদদের ওপর আওয়ামী লীগ শূন্য করবার চেষ্টা করেছিল, হিন্দু শূন্য করার উদ্যোগ নিয়েছিল এই জামাত বিএনপি চক্র। ওগুলোর কিন্তু কোনো বিচার হয়নি। তখন একটা কমিশন যদিও হয়েছিল, কিন্তু তার কোনো বিচার হয়নি। সাইদি রিশেকের দণ্ডকে কেন্দ্র করে আপনি চিন্তা করে সারা দেশে যে তারা সন্ত্রাসের ঘটনাগুলো ঘটালো 14 সালে,
ফেব্রুয়ারিতে 70 জন মারা যাচ্ছে, অক্টোবরে 150-150-র মতো মানুষ মারা যাচ্ছে, যার ধারাবাহিকতায় ইউরোপিয়ান পার্লামেন্টে 2015 সালে ফেব্রুয়ারিতে প্রস্তাব নিয়েছে যে জামাত একটা সন্ত্রাসী সংগঠন, সরকারের উচিত হচ্ছে এটাকে নিষিদ্ধ করা, এবং বিএনপিকে তারা বলছে জামাতের থেকে দূরত্ব বজায় রাখার জন্যে। কিন্তু তখনও জামাত নিষিদ্ধ করা যেত। আর ট্রাইব্যুনালে তো এটা 2013 সালে তো তদন্ত তো শেষ করেছিল ট্রাইব্যুনাল, কিন্তু 14 সাল থেকে বিচারটা ঝুলে গেল। সংগঠনের বিচার, জামাতের বিচার, পাকিস্তানিদের বিচার, পাকিস্তানের হাইকমান্ড বা রাজাকার আলবদরের বিচারটা হলো না। আইনমন্ত্রী বললেন একটা সংশোধনী লাগবে। কেন সংশোধনীটা 10 বছরে করা হলো না আমরা জানি কেন না। আসলে সংশোধনী লাগবে বা কেন ঝুলে গেল এই জায়গাটা একটু শুনতে চাই আপনার কাছে। আমি নিঃসন্দেহে আবার আসবো। নজরুল ইসলাম মিঠু, আপনার কাছে আসতে চাই। 14 দলের যে বৈঠক, সেখানে কারণ দেখানো হয়েছে বা সেখান থেকে যখন সিদ্ধান্ত আসলো যে জামাত ইসলামের এই রাজনীতি নিষিদ্ধ করবার ব্যাপারে, সেখানে কিন্তু কারণ হিসেবে বলা হচ্ছে যে সাম্প্রতিক সময়ে যা ঘটে গেল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে, এইভাবেই আসলে বলা হচ্ছে যে নাশকতার জন্য তারা 1 মাস ধরে অনেক তাদের প্রশিক্ষিত কর্মী জড়ো করেছে। এই যে কারণগুলো দেখানো হলো, আর শাহরিয়ার কবির বললেন যে এর থেকে ভালো হতো যদি আগের ওই কারণ দেখিয়ে তাদেরকে নিষিদ্ধ করা হতো। আসলে কতটা ভালো হতো? ধন্যবাদ আপনাকে। প্রথমত হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলামী নিষিদ্ধ ছিল। 77 সালে তারা আবার কার্যক্রম শুরু করেছে। 1975 সালের পট পরিবর্তনের পরে জিয়াউর রহমান সামরিক সরকারের অধীনে তারা আবার ফেরত আসেন, এবং এই যে তাদের ধারাবাহিকভাবে ফিরে আসা এবং রাজনীতিতে পুনর্বাসিত হওয়া, সেই পুনর্বাসিত হওয়ার বিরুদ্ধে শাহরিয়ার কবিরদের মতো আরও অনেক মানুষ কিন্তু একযোগে আন্দোলন করেছেন। তাদেরকে নিষিদ্ধ করা, যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছে। দ্যাটস ভেরি গুড। শাহরিয়ার ভাই খুব ভালোভাবে বলেছেন এবং করা যেত। উই আর নট সারপ্রাইজড যে গভর্নমেন্ট এই মুহূর্তে এই সিদ্ধান্তটা নিয়েছে। আমি বিশ্বাস করি যে জামায়াতে ইসলামীকে অনেক আগেই নিষিদ্ধ করা উচিত ছিল, এবং অফ লেট তারা যে সিদ্ধান্তটা নিয়েছে, আমি বিশ্বাস করি যে তারা সব কিছু ভেবে চিন্তে দেখে শুনে বুঝে তারপরে সিদ্ধান্তটা নিয়েছে। বিশেষ করে 14 দল যখন পরামর্শ দিয়েছে সরকারকে যে তাকে এই দলটিকে এবং তার অঙ্গ সংগঠন যেগুলো আছে সেগুলোকে নিষিদ্ধ ঘোষণা করার, যে আপনি জিজ্ঞাসা করছেন কোনটা ভালো হতো, শেষে হলেও এটা ভালো হবে। কিন্তু এইখানে আর একটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে। অ্যাজ এই গিভেন সিচুয়েশনে সরকারকে বিষয়গুলো ডেফিনেটলি মাথায় নিতে হবে যে এই জামাত ইসলামকে এই মুহূর্তে নিষিদ্ধ করার পরে যে পরিস্থিতি উদ্ভব হবে, সেই পরিস্থিতির জন্য তাকে প্রস্তুত থাকতে হবে। দ্বিতীয় হচ্ছে যে এরা অন্য অন্য দলে ভিড়বে না, তার কোনো, এটা তো আর অকস্মাৎ তারা তো পাকিস্তানে চলে যাবে না, ডেফিনেটলি তারা এই দেশেই থাকবে। সো তারা কোন দলে ভিড়ে যায়, কোথায় তাদের নতুন কর্মসূচি কীভাবে শুরু করে, বিষয়গুলো অবশ্যই দেখতে হবে। দ্বিতীয় হচ্ছে অর্থনৈতিকভাবে এই জামাতে ইসলাম দলটি তারা দেশব্যাপী কিন্তু তাদের একটা নেটওয়ার্ক আছে। সেই নেটওয়ার্কটা কিভাবে জঙ্গি অর্থায়ন করে অথবা রাজনৈতিকভাবে অন্য অন্য দলগুলোকে পৃষ্ঠপোষক করে, সেই বিষয়টিকে কিন্তু খতিয়ে দেখার যথেষ্ট প্রয়োজন আছে আমি মনে করি। এবং মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে তারা যদি আন্ডারগ্রাউন্ডে চলে যান, আন্ডারগ্রাউন্ডে চলে গেলে তারা কী করতে পারে, কারণ এদের সন্ত্রাসী সংগঠন হিসাবে কিন্তু জামাত ইসলামের এবং তার যে ছাত্র শিবির, আমরা রক্কাটা শিবির বলে চিনতাম আমরা যখন স্কুল থেকে কলেজ, কলেজ থেকে বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয় থেকে বের হয়েছি, তখনও পর্যন্ত এই দলটি কিন্তু এরকম ছিল। এবং চট্টগ্রাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ছিল তাদের আখড়া, এবং ওই জায়গাগুলোতে কিন্তু অনেক বেশি এই ঘটনা ঘটেছে। দেশব্যাপী তাদের অপতৎপরতা ছিলই, কিন্তু এই জায়গাগুলোতে তাদের ইন্টেন্সিফাইড অ্যাক্টিভিটি ছিল। সো এই বিষয়গুলো নিশ্চয়ই গভর্নমেন্ট তার মেকানিজমের মধ্যে মনে রেখে, মাথায় রেখেই এই সিদ্ধান্তটি বাস্তবায়ন করবে বলে আমি বিশ্বাস করি। সেটা যদি নির্বাহী আদেশেও হয় অথবা শাহরিয়ার ভাই যেটা বলেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতে হলে সবচেয়ে ভালো হতো। কিন্তু ইভেন যখনই হয়, এই দলটি সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিত, বিশ্বব্যাপী পরিচিত, এবং তার
আমি মনে করি যে এখনো ভালো হবে, কিন্তু এই বিষয়গুলো সরকারকে মাথায় জি, রাখতে হবে। আপনি বললেন যে কোন দলে ভিড়ে যায় এটার জায়গায় একটা শঙ্কা থাকবে, এটা দেখতে হবে। এতদিনে কি ভিড়ে যায় নাই সেটাও তো দেখতে না, হবে। definitely তাদের- পাশাপাশি আপনি আরেকটি যেটা আমি শুরুতেই আপনাকে প্রশ্নটা রেখেছিলাম যে এই কারণ দেখিয়ে শেখ বা শাহরিয়ার কবির বললেন যে যদি ওই কারণটা দেখানো হতো সেটা ভালো হতো। এখন যদি এই কারণ দেখিয়ে, যেমন 14 দলের বৈঠক থেকে একটা সিদ্ধান্ত আসলো, এরপর যদি নির্বাহী আদেশে এটা একদম বাস্তবায়িত হতে যায়, বিদেশি প্রতিক্রিয়া হতে পারে না যে এই কারণটা খুব সামান্য? এইটা আপনার কাছ থেকে একটু শুনবো, আসছি। তার আগে আমি অমিত দাশগুপ্ত আপনার কাছে আসতে চাই। নির্বাহী আদেশে জামায়াতে ইসলাম নিষিদ্ধ করা হলে জামায়াতে ইসলামী এই যে রয়েছে এই রাজনৈতিক যে সংগঠনটা, তারা কি কোনো ধরনের পদক্ষেপ নিতে পারে যেটা প্রতিক্রিয়া হিসেবে আসতে পারে আমাদের জন্য? সেই পদক্ষেপ তো তাদের বিষয়, তাদের দলীয় সিদ্ধান্তের বিষয়, তারা কি করবে না করবে। কারণ নির্বাহী আদেশে করবার যে আইনি প্রক্রিয়া কতটা আইনি প্রক্রিয়ায় করবার যে ক্ষমতা, সেটি আমাদের সংবিধানে দিয়েছে। যে কোনো ব্যক্তির তার সংগঠন করবার অধিকার আছে, স্বাধীনতা আছে, সেটি আমাদের সংবিধান, যেটি আমাদের রক্তের অর্জন। যেটা শাহরিয়ার কবির স্যার বললেন যে কত রক্তের বিনিময়ে, কত ত্যাগের বিনিময়ে আমরা আমাদের সংবিধানকে পেয়েছি। সেই সংবিধান প্রত্যেক নাগরিকের জন্য তার সংগঠন করবার অধিকার দিয়েছে অনুচ্ছেদ 38-এ। সেখানে বলা হচ্ছে যে আইনসঙ্গত আইনগতভাবে আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে যে কোনো ব্যক্তি তিনি সংগঠন করতে পারবেন, কিন্তু তার নিচে যে প্রোভাইডেড দ্যাট বলে যেখানে বলা হচ্ছে যে যদি সে জঙ্গি বা সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত থাকে, যদি সে বাংলাদেশের রাষ্ট্রের বিরোধী কাজ করে, যদি সে এমন কোনো কাজ করে যেটি ধর্মীয়, সামাজিক এবং অর্থনৈতিক এই বিষয়গুলোর উপরে সম্প্রীতি যদি নষ্ট করে, সেক্ষেত্রে হচ্ছে যে তাকে নিষিদ্ধ করা যাবে অনুচ্ছেদ 38 অনুযায়ী। এখন সেই ক্ষেত্রে যদি সরকার দেখে কোনো সংগঠন বা নির্বাহী বিভাগ যদি দেখে কোনো সংগঠন এমন কিছু কাজ করছে যেটি সংবিধানের 38 অনুচ্ছেদের পরিপন্থী, তাহলে তাকে নিষিদ্ধ করবার জন্য, অর্থাৎ তার এই যে সংগঠন করবার যে স্বাধীনতা সংবিধান দিয়েছে, সেই স্বাধীনতা তার থাকবে না আইনসঙ্গত এবং যুক্তিসঙ্গত আরোপিত বাধা নিষেধ সাপেক্ষে। সেই বাধার কথাই কিন্তু বলা হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে নির্বাহী বিভাগের এই ক্ষমতাটা আছে, সুতরাং সেটি সাংবিধানিক হবে। সেই সাংবিধানিক ক্ষমতা যদি কেউ দেখেন যে এই যে সাংবিধানিক ক্ষমতাটা সরকার বা নির্বাহী বিভাগ তারা এক্সারসাইজ করবেন, তারা যদি মনে করেন সেক্ষেত্রে তারা তাদের মতো করে আইনগত ব্যবস্থা নেবেন। বিপরীতে রাষ্ট্রপক্ষ থাকবেন যারা, তারাও কিন্তু সেটি প্রমাণ করবেন, দেখাবেন যে অনুচ্ছেদ 38 অনুযায়ী এই দলটি যারা মুক্তিযুদ্ধ, দেশবিরোধী কাজ করেছিলেন, আমার স্বাধীনতার সময়ে যে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন করেছেন, একটি রাষ্ট্রের জন্মের বিরোধিতা করেছেন, সেই জন্মের বিরোধিতাকারী দল যারা এতদিন যাবৎ রাজনীতি করে এসে পরবর্তীতে যে জঙ্গিবাদী কার্যক্রমের সাথে সম্পৃক্ত করেছেন নিজেদেরকে, সেটা এই 38-এর যে ক্রাইটেরিয়াগুলো আছে সেই ক্রাইটেরিয়ার মধ্যে তাদেরকে এই কারণেই নিষিদ্ধ করা যায়। হয়তো সেইভাবেই যে নির্বাহী আদেশটা আসবে। মতো এরকম সংগঠন তারা কোন ধরনের রিট দায়ের বা কিছু এই পদক্ষেপে যদি যায়, তাদের সেখানে সফল হওয়ার সম্ভাবনা কম। সেই ক্ষমতা আছে যে কোনো ব্যক্তি যদি নির্বাহী কোনো আদেশ দ্বারা সংক্ষুব্ধ হন, তিনি আইনের আশ্রয় নিতে পারবেন। এটি তাদের বিষয়, তারা নেবে কিনা, তারা নিবেন কিনা সেটা একেবারেই তাদের সিদ্ধান্ত বা তাদের সেই সংগঠনের সিদ্ধান্ত, তাদের দলীয় সিদ্ধান্ত। কিন্তু তারা এই জায়গায় আপনি যেটা স্পষ্ট করলেন সেটা করলেও, আপনি যে একদম অনুচ্ছেদ 38-এর কথা বললেন, সেই অনুসারে তারা আসলে খুব বেশি সফল হবার সুযোগ নেই, তাই তো? আইনগতভাবে সুযোগ নেই, কারণ সংবিধানই যে সংগঠন করবার যে ক্রাইটেরিয়া গুলো দিয়েছে, সেই ক্রাইটেরিয়া যদি ফুলফিল না করে কোনো একটি রাজনৈতিক দল বা সংগঠন, তাহলে সংবিধান অনুযায়ী বাংলাদেশে কিন্তু তাদের রাজনীতি করবার কোনো অধিকার নেই। চমৎকারভাবে স্পষ্ট করলেন। তাহলে বিদেশি প্রতিক্রিয়ার কথা যেটা আমি নজরুল ইসলাম মিঠুর কাছে জানতে চেয়েছি, সেটা নানানভাবে প্রতিক্রিয়া হতে পারে, কিন্তু যদি এইরকম একটি আইনি ব্যাপার থাকে যে তাদের সফল হবার সুযোগ থাকবে না বা আইনে হেরে যাওয়া, তাহলে সেক্ষেত্রে বিদেশিরাও কি কোনোভাবে, অন্য কোনো দেশ, আমি বিদেশি বলতে এখানে অন্য কোনো দেশ কি এই জামায়াত ইসলামের মতো সংগঠন নিষিদ্ধ কেন করা হলো, এ ধরনের কি কোনো বক্তব্য, বিবৃতি আসতে পারে? সম্ভাবনা থাকে? এটা তো কোনো সুযোগই নেই, কারণ এটি বাংলাদেশের সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে
কোনো রাষ্ট্রই হস্তক্ষেপ করতে পারবে না। যেমনটি বাংলাদেশ তার সংবিধানের অনুচ্ছেদ 25-এ বলেছে যে বিদেশি কোনো রাষ্ট্রের যদি কোনো অভ্যন্তরীণ বিষয় হয় তাহলে বাংলাদেশ সে বিষয়ে হস্তক্ষেপ করবে না। এখন এই দেশের কোনো সংগঠন সেটি সংবিধানের অধীন পরিচালিত হচ্ছে কিনা এবং যদি না হয় তাহলে তার বিরুদ্ধে নির্বাহী বিভাগ এরকম তো কথা বলার তো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলবার কোনো কারণ আমরা খুব সাধারণ মানুষ, আমরা আমি এখানে যেমন বসে আছি, আমার সম্মানিত দর্শক যারা বসে আছেন, সাধারণ মানুষ আইনি ভাষাটাও বোঝে না, কিন্তু তারা অনেক বেশি স্পষ্ট হতে চায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আমরা মানবতা বিরোধী অপরাধ, আমাদের সেই যুদ্ধকালীন সময় যুদ্ধাপরাধীদের কথা বলছি, সেগুলো নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন যে রায়গুলো নিয়েও যে দেশের বাইরে থেকে নানান ধরনের কথা, সেটা আসলে তাহলে কিভাবে হয়েছিল একটু স্পষ্ট হতে চাই। দেখুন, কেউ যদি বলে তাহলে তো আসলে সেটা থামানোর সুযোগ নেই, কিন্তু ভেরি রিসেন্ট টাইম আমরা দেখেছি যে এরকম একটি বিষয় কিন্তু আমাদের মহামান্য আপিল বিভাগে কিন্তু বিচারাধীন আছে এখন। এরকম যে অন্য একটি রাষ্ট্রের একটি জাজমেন্ট হয়েছে, সেখানে কথা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে, এখন সেই প্রশ্নটাই কিন্তু এসেছে। এটি এখন বিচারাধীন ইস্যু যে অন্য একটি দেশের বিচার বিভাগ নিয়ে প্রশ্ন করবার সুযোগ কি কোনো অপর কোনো রাষ্ট্রের আছে কিনা। আন্তর্জাতিক আইন বলেন, বাংলাদেশের সংবিধান বলেন, আমরা একটি স্বাধীন রাষ্ট্র। সুনির্দিষ্টভাবে ইংল্যান্ডের যে সুপ্রিম কোর্টে সেটার কথা বলছেন, সেটা বিচারাধীন একটি বিষয় আছে, যেটা নিয়ে ইতোমধ্যে একটি কন্টেম্পট দায়ের হয়েছে। সেখানেও আমরা জানি সেখানেও একটা সিদ্ধান্ত আসবে আমাদের মধ্যে, কিন্তু সর্বোচ্চ আদালত থেকে এক ধরনের অস্পষ্টতা তৈরি হয় যে তাহলে আসলে অন্য এক দেশের আদালতের ব্যাপারে বা কোনো রায়ের ব্যাপারে অন্য দেশ কি কথা বলতে পারে কি পারে না। এই কথা যদি হয়ে থাকে সে বিষয়েও কিন্তু সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত দিবে, আমাদের বিচার বিভাগ কিন্তু সে বিষয়ে সিদ্ধান্ত দিবে। সুতরাং যেহেতু ফর দ্য ফার্স্ট টাইম এই ঘটনাটা ঘটেছে, আমরা সেই সিদ্ধান্তের অপেক্ষায় আছি। শাহরিয়ার কবির, আপনি নিঃসন্দেহে এইখানে অনেক জানেন, আপনার কাছ থেকে একটু শুনতে চাই। না, এখানে যেটা সংবিধানের কথা বললেন অ্যাডভোকেট সাহেব, আমাদের কথা হচ্ছে আমেরিকা কি এগুলো তোয়াক্কা করে? আমেরিকা যখন আমাদের যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে প্রশ্ন তোলে, তারা যে বিচারটা করেছে গুয়ান্টানামোতে, সেখানে অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছিল না, তারা তাদের আইনজীবী নিয়োগের সুযোগ ছিল না, রাষ্ট্র তাদের জন্য আইনজীবী দিয়েছে। আর আমরা তো আমাদের অভিযুক্তদের আইনজীবী নিয়োগের ক্ষমতা, যাবতীয় সুযোগ সুবিধা অধিকারগুলো আমরা দিয়েছি, নিশ্চিত করেছি। তারপরে সমালোচনা তারা করেছে। গত বছর স্টেট ডিপার্টমেন্ট একটা বিবৃতি দিয়েছিল 23 সালে, যে স্টেট ডিপার্টমেন্ট বলছে সরকার জামাতে ইসলামীকে রাজনীতি করতে দিচ্ছে না, নির্বাচন করতে দিচ্ছে না। আমরা এটা তীব্র প্রতিবাদ করেছিলাম, এটা সরকার না, আমাদের উচ্চতর আদালত জামাতের নিবন্ধন বাতিল করেছে, নির্বাচনের অযোগ্য ঘোষণা করেছে। পৃথিবীর সব দেশের বিচার বিভাগ স্বাধীন, সার্বভৌম। স্টেট ডিপার্টমেন্টের কোনো অধিকার নেই আমাদের আদালতের কোনো রায়ের বিরুদ্ধে কোনো কথা বলার। কিন্তু এটা স্টেট ডিপার্টমেন্টের একটা বয়ান। বিভিন্ন সময় আমরা আমেরিকাতে গেছে, স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে কথা হয়েছে, ওরা শুরু থেকে আমাদের বিরুদ্ধে, আমরা মানে নির্মূল কমিটির যে দাবি, যে বলছে তোমরা যে জামাত নিষিদ্ধ করার কথা বলছো এটা করতে পারো না, জামাত একটা মডারেট ইসলামিক পার্টি, নিষিদ্ধ হলে এটা আন্ডারগ্রাউন্ডে গেলে সন্ত্রাসী হয়ে যাবে ইত্যাদিতে যা বলে। এবং তাদের কিছু ওই আলী রিয়াজের মতন কিছু বুদ্ধিজীবীও আছে, পরামর্শদাতা আছে। আমার মনে আছে একটা 2016 সালে ওদের থিঙ্ক ট্যাঙ্কের একটা সেমিনারে উইলিয়াম মাইলাম, আমাদের যে আমেরিকান অ্যাম্বাসেডার ছিল, সে ওখানে বলছে জামাত একটা গণতান্ত্রিক দল, সরকার প্রতিহিংসাবশত এদের বিচার করছে, এদের মতন শান্তিপ্রিয়, এদের মতন মানে দুর্নীতিমুক্ত দল বাংলাদেশে নেই। তো প্রত্যেকটার জবাব আমি দিয়েছি। কিন্তু স্টেট ডিপার্টমেন্ট জামাত ইসলামীকে কেন মডারেট ইসলামিক দল মনে করে, সেটার একটা রাজনৈতিক কারণ আছে। যারা চায় যে কি জামাত ইসলামী শুধু নয়, এরকম দল যত জায়গায় আছে এগুলোকে তারা বিভিন্ন সময় মদত দিয়েছে। আফ্রিকাতে আছে, এশিয়াতে আছে, মধ্য এশিয়াতে এবং সেন্ট্রাল এশিয়া, মধ্যপ্রাচ্যে আছে। নিয়ম নীতি নাই, কিন্তু আমি আমেরিকার সেটা আরেকটু উল্লেখ করতে চাই। আমেরিকাতে কিন্তু জাস্টিস ডিপার্টমেন্ট একটা আছে। তারা আমাকে 2005 সালে ডেকেছিল যে জামাতের একজন নেতা আশরাফুজ্জামান, যে যুদ্ধাপরাধের দায় যার দণ্ড হয়েছে আমাদের ট্রাইব্যুনালে, ওরা তখন তার যুদ্ধাপরাধের তদন্ত করছিল এবং আমাদের সহযোগিতা চেয়েছিল। এখন ওখানে অনেকগুলো প্রতিষ্ঠান আছে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে, যেমন আমেরিকান কংগ্রেস। 2019 সালে এখানে আমি দেখাতে পারি, 2019 সালের 28শে ফেব্রুয়ারি কংগ্রেসম্যান জিম ব্যাংক একটা প্রস্তাব বিল উত্থাপন করেছেন কংগ্রেসে। সেখানে সরকারকে বলেছেন জামাতে ইসলামীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করবার জন্য। কেন? তিনি ভাইরাস দিয়ে বলে যাচ্ছেন যে 71 সালে তারা গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ, যুদ্ধাপরাধ এগুলো করেছে।
কতজন মানুষকে হত্যা করেছে, 30 লক্ষ মানুষকে হত্যা করার কথা বলেছে, 2 লক্ষ নারীর সম্ভ্রমহানির কথা বলেছে। তারপর বলেছে জামাত ইসলামী কিভাবে আন্তর্জাতিক জিহাদি বলয়ের সঙ্গে সম্পৃক্ত। এটা কি তাদের একটা প্রপোজাল ছিল? এটা একটা বিল ছিল, এই যে বিলটা যেটা এটা বিল উত্থাপন করেছেন এবং এগুলো করে পাকিস্তানের কথাও তারা বলেছে। পাকিস্তানও জামাত ইসলামী একই কাজ করছে এবং তারা এখানে ইউরোপিয়ান পার্লামেন্টের রেজলিউশনের কথা বলেছে, যে ইউরোপিয়ান পার্লামেন্টও বলেছে জামাত একটা সন্ত্রাসী সংগঠন, বাংলাদেশ সরকার উচিত হবে এটাকে নিষিদ্ধ করা। এগুলো বলে তারা মার্কিন সরকারকে বলেছে জামাতকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার জন্য। এর কয়েক মাস পরে জিম ব্যাংকের সঙ্গে কংগ্রেসম্যানের সঙ্গে আমি কথা বলেছি, তিনি তখন বলেছিলেন যে তোমাদের সরকারকে বলো এখানে আমাদের তো কিছু লবিং করতে হবে, এখানে কংগ্রেসে একটা ককাস থাকতে হবে, বাংলাদেশ ককাস, পাকিস্তানেদের একটা বিশাল ককাস আছে, বাংলাদেশে কোনো ককাস নেই আমেরিকান কংগ্রেসে। তো এইটা কিন্তু আমরা কূটনৈতিকভাবে আমাদের কিছু ব্যর্থতা আছে। তখন যদি আমরা ইউরোপিয়ান পার্লামেন্টের সিদ্ধান্তটাকে যদি আমরা মান্য করতাম বা এই কংগ্রেসের জিম ব্যাংকের মতন কংগ্রেসম্যানদের যদি আমরা কাজে লাগাতাম, আমেরিকান কংগ্রেসেও কিন্তু এর মধ্যে একটা রেজলিউশন মুভ করা যেত, জামাতে একটা বড় সুযোগ ছিল। সুযোগ ছিল, কিন্তু কথা হচ্ছে দেরিতে হলো যে সেটা যে কাজ হবে না তা তো নয়। জিম ব্যাংক এখনো আছে, রেজলিউশন তো এটা ইউরোপিয়ান পার্লামেন্টের রেজলিউশন এখনো আছে। আন্তর্জাতিক প্রতিক্রিয়া হলে এগুলো আমরা তুলে ধরতে পারি। তোমরাই তো এই কথাগুলো বলেছো, আমরা দেরিতে নিয়েছি। হ্যাঁ, অনেকগুলো কারণ আছে, আমরা উন্নয়নের উপর বেশি জোর দিয়েছি, আমরা আর্থসামাজিক ইয়েগুলো দেখেছি, আমরা সেখানে রাজনৈতিক ইয়ের মধ্যে আমরা ভায়োলেন্সের মধ্যে যেতে চাইনি, সরকার এগুলো বোঝাতে পারে। কিন্তু আমাদের কথা হচ্ছে ওই যে জামাত নিষিদ্ধ হলে যে অন্য অভিঘাত, বিএনপির মতো একটা বড় দল কিন্তু জামাতের পাশে আছে। বাংলাদেশে জামাতের বিশাল নেটওয়ার্কের কথা আমি বলেছি। সুতরাং এই যে অভিঘাতগুলো আসবে, এই জন্য আমরা আজকে আমাদের নির্মূল কমিটির একটা মিটিং ছিল কেন্দ্র এবং উপদেষ্টাদের, সেখানে আমরা রেজলিউশনে একটা কথা বলেছি, প্রশাসনিক নির্দেশে জামাত নিষিদ্ধ হোক, কিন্তু এর পাশাপাশি সরকারের উচিত হবে একটা উচ্চ পর্যায়ের তদন্ত কমিশন গঠন করা, সুপ্রিম কোর্টের বিচারপতির নেতৃত্বে, যারা জামাতের পুনর্জন্ম থেকে শুরু করে, বাংলাদেশে তাদের পুনর্জন্ম থেকে শুরু করে এই পর্যন্ত যে সমস্ত সন্ত্রাসের ঘটনা ঘটেছে, হত্যা, নির্যাতন, ধ্বংসযজ্ঞ, সব কিছু তদন্ত করা। আরেকটা হচ্ছে তাদের যে বিশাল সাংগঠনিক নেটওয়ার্ক রয়েছে, অর্থনৈতিক সাম্রাজ্য, শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও বা বাণিজ্যিক প্রতিষ্ঠান, এগুলো যেগুলো আছে, এগুলো কোথায় কি আছে, এগুলোর অর্থ কিন্তু তারা জঙ্গিবাদে ব্যয় করছে, সন্ত্রাসের পেছনে অর্থায়ন হচ্ছে, রিক্রুটমেন্ট হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, তাদের প্রতিষ্ঠিত সে কিন্ডারগার্টেন থেকে, আগে তারা তো শুধু মাদ্রাসা প্রতিষ্ঠা করে না, কিন্ডারগার্টেন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত তারা প্রতিষ্ঠা করেছে। তো এগুলো থেকে কিন্তু জঙ্গিরা সব বেরিয়ে আসছে, ঝুঁকে পড়েছে। হ্যাঁ, সেই জন্য এদেরকেও একটা কমিশন গঠন করে চিহ্নিত করা। তারপর সন্ত্রাস বিরোধী আইন তো আমাদের আছে, আমরা প্রতিষ্ঠানকে নিষিদ্ধ করতে পারি, ব্যক্তিদেরকে শাস্তির আওতায় আনতে পারি, এবং ব্যক্তিদের এখানে শাস্তির ক্ষেত্রে 4 বছর থেকে শুরু করে মৃত্যুদণ্ডের পর্যন্ত বিধান রয়েছে সন্ত্রাস বিরোধী আইনে। আপনি কমিশন গঠনের কথা বললেন, বিরতিতে যেতে হবে, বিরতি থেকে ফিরে নজরুল ইসলাম মিঠু আপনার কাছে তো প্রশ্ন রেখেছিলাম, আমি সেই বিষয়ে আসব। পাশাপাশি আরও একটি যে রিট দায়ের হয়েছে এবং যেটা শিক্ষার্থীদের গুলি ছুড়বার ব্যাপারে বা তাদের আঘাত করবার ব্যাপারে, এবং যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তাদেরকে নিরাপত্তার কথা বলে তুলে নেবার যে বিষয়টা দাঁড়িয়েছে, সেই আলাপটিও তুলব। আপনারা 3 জনই রয়েছেন আমার সাথে, বিরতি শেষ করে ফিরি। সম্মানিত দর্শক, নিটল টাটা 21 রাতে সময় হয়েছে একটা ছোট্ট বিরতির, আমরা ফিরব কিছুক্ষণের মধ্যে, সাথেই থাকুন। আবারও ফিরে এলাম নিটল টাটা 21 রাতের আজকের আয়োজনে। আজ আমরা শিরোনাম রেখেছি চলমান পরিস্থিতি, কারণ বর্তমান প্রেক্ষাপটে যা হচ্ছে বাংলাদেশে, সেই পরিস্থিতি বা যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, প্রতিদিনই কোনো না কোনো কিছু আমাদের সামনে নতুন করে আসছে, উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে। কারণ দেশের পরিস্থিতি স্বাভাবিক কতটা বলা যাচ্ছে সেটাও একটি বড় প্রশ্ন, কারণ নানান মুহূর্তেই অনেক বেশি কিছু সামনে এসে পড়ে আমাদের। সেই জায়গাটা থেকেই আমি আসতে চাই একটু অমিত দাশগুপ্ত আপনার কাছে, এবং আপনার কাছে আমি ছোট্ট করে একটু শুনে নজরুল ইসলাম মিঠুর কাছে প্রশ্ন রেখেছিলাম, সেখানেই ফিরব। সেটা হচ্ছে যে এই যে কমিশন গঠনের কথা যেটা শাহরিয়ার কবির বলছিলেন বিরতিতে যাবার আগ মুহূর্তে, যে কমিশন গঠন করে সমস্ত কিছুর তদন্ত করে জামায়াত ইসলামের তাদেরকে কিন্তু শাস্তির আওতায় আনা যায়, আর সেটা আসলে কি করে আনা যায়, প্রক্রিয়া, আইনি প্রক্রিয়াটা যদি একটু ছোট্ট করে তুলে ধরতেন। এক্ষেত্রে তো ওই আর্টিকেল 38-এর কথা শুরুতেই বলেছি, তার অধীন সন্ত্রাস দমন আইন আছে, সেখানেও ব্যবস্থা নেওয়া যায়। এবং হচ্ছে যে নির্বাহী বিভাগ যদি তার যে কমিশনের কথা বললেন মনে করে যে কিভাবে তারা করবে, সেটার ব্যাপারে তারা পলিসি ডিসাইড করতে পারে যে কিভাবে তারা করবে, সিদ্ধান্ত নেওয়ার পরে
ধীরে ধীরে তারা পদক্ষেপ নিয়ে সেই পদক্ষেপ বাস্তবায়ন করতে পারে। অর্থাৎ এক্ষেত্রে আইনি ভিত্তি তাদের আছে যে কোনো সংগঠন নিষিদ্ধ করবার ক্ষেত্রে, পলিসিটা গভর্নমেন্ট ঠিক করে কিভাবে করবে সেই অনুযায়ী কি কারণে করবে সেই কারণগুলো দেখিয়ে তারপরে হচ্ছে যে তারা সেটা করতে পারে। তাহলে সেটা আসলে করা যেতেই পারে, অর্থাৎ কমিশন গঠন সেটা এমন কোনো দুষ্কর কোনো কাজ নয়। আমি নজরুল ইসলাম মিঠুর প্রশ্ন রেখেছিলাম, আপনি বলছিলেন যে কোন দলে যে ভিড়ে যায় এটা একটা শঙ্কা, কিন্তু এতদিনে যে দলে ভিড়ে যায়নি সেটাও তো আরেকটি বড় শঙ্কা, কারণ সবাই বলছে রন্ধ্রে রন্ধ্রে রয়েছে। শাহরিয়ার কবির ওইটি ইঙ্গিত করলেন যে তারা তো শুধু মাদ্রাসা গঠন করেনি, তারা কিন্ডারগার্টেন পর্যন্ত গঠন করেছে। আরেকটি প্রশ্ন রেখেছিলাম যে বিদেশি যে প্রতিক্রিয়া যদি আসতে পারে, জামাত ইসলাম তো অনেক বেশি লবিস্ট নিয়োগ করে বসে আছে। এক্স্যাক্টলি, শাহরিয়ার ভাই খুব ভালোভাবেই বিষয়টি ব্যাখ্যা করেছেন যে প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমেরিকান সাপোর্টের কথা বলা হচ্ছে, যে আমেরিকান পলিসি আমার দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের রাজনীতিতে টুয়ার্ডস জামাত ইসলাম, এবং এই জামাত ইসলামকে সাপোর্ট করার ক্ষেত্রে আমরা অনেকগুলো ইনস্ট্যান্স আমরা ইতিপূর্বে দেখেছি। জামাত ইসলাম মূলধারা রাজনীতিতে এসেছে পর্যায়ক্রমে, এবং সেই ব্যাকিংটা কিন্তু শুধুমাত্র যে উইদিন দ্য কান্ট্রি ছিল, আই ডোন্ট বিলিভ ইট, এটার পিছনে এক্সটার্নাল ফোর্সেস ডেফিনেটলি ছিল, এবং এটা বলা হয় যে ইসলামিক ব্রাদারহুডের ব্যানারে এই সংগঠনটি পরিচালিত হয়েছে এবং হচ্ছে। পাকিস্তানের জামাত ইসলামী, বাংলাদেশের জামাত ইসলামী, এটা যেন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, এবং এদের কারা সাপোর্ট করে, কারা কিভাবে কখন কোথায় তাদেরকে সেট করবে, ডেফিনেটলি তাদের একটা নীল নকশা থাকে। বিশেষ করে আমাদের মতো দেশগুলোর রাজনীতি, সেন্ট্রাল এশিয়া, সাউথ এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, ওই বড় যে পাওয়ারগুলোর কথা বলছেন, সেক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি সেটা হচ্ছে যখন জামাতি ইসলামীর সিনিয়র নেতাদের বিচার হয়েছে যুদ্ধাপরাধের দায়ে, তখন কিন্তু একের পর এক স্টেটমেন্ট এসেছে। ইভেন এইখানে থাকা সাংবাদিক শ্রদ্ধাবরণে একজন সাদা চামড়ার মানুষ ছিলেন, তিনিও কিন্তু এখনও লিখে যাচ্ছেন। হি পোজ দ্য কোয়েশ্চেন এগেইনস্ট দ্য ট্রান্সপারেন্সি অফ ট্রাইব্যুনাল, জুডিশিয়াল সিস্টেমের ট্রান্সপারেন্ট। এরকম ফেয়ার ট্রায়াল কিন্তু যুদ্ধাপরাধের জন্য পৃথিবীর আর কয়টা দেশে হয়েছে আমার সন্দেহ আছে, কারণ সেখানে তারা লয়ার নিয়োগ করতে পেরেছেন, প্রসিকিউশনের সাথে আর্গুমেন্ট করতে পেরেছেন, এবং এটা মূল হচ্ছে যে সেটা হচ্ছে প্রকাশ্যে হয়েছে বিচারটি কখনো গোপন হয়নি। সো যারা প্রশ্ন তুলবেন তারা প্রশ্ন তুললেই যাবেন। সেইখানে বাংলাদেশের সরকার এবং রাষ্ট্র ব্যবস্থার যেই দায়িত্ব, সেটি হচ্ছে এই ফ্যাক্টগুলোকে সামনে তুলে আনা। জামাত ইসলামী কি, তার কর্মকাণ্ড কি, অতীত ইতিহাস কি, এগুলোকে সামনে যদি নিয়ে আসতে পারে তাহলেই শুধুমাত্র এই বিষয়গুলোকে কাউন্টার করা যাবে, আদারওয়াইজ নট। এবং আমেরিকা অথবা ইউরোপিয়ান ইউনিয়ন অথবা পাকিস্তান অথবা অন্য যে কোনো দেশ যে কোনো রিয়াকশন দেওয়ার ক্ষেত্রে ডেফিনেটলি চিন্তা করবে। আমাদের এই অ্যাটর্নি জেনারেল যেটা বলেছেন, সেটা সেক্ষেত্রে বলছেন যে তারা আসলে চিন্তা ভাবনা না করে এরকম কোনো বিবৃতি হয়তো দিবেন না। সেটা হচ্ছে যে বাংলাদেশের আইন তো বাংলাদেশের ভূখণ্ডের জন্য ব্যবহৃত হবে, এবং সেই আইনটাকে এখানকার কোর্ট কিভাবে ডিসাইড করতেছে সেটার ব্যাপারে তো অন্য কারো জুরিসডিকশন থাকার কোনো কারণ নেই। আপনি একজন নাগরিক হিসাবে কোর্টের রায়কে সমালোচনা করতে পারেন, আপনি কন্টেম্প্ট তো করতে পারেন না, এবং একই সঙ্গে বাইরের থেকে আপনি এটাকে কন্টেম্প্ট করবেন। আরো একটি প্রসঙ্গে কথা বলতে হবে, সময় আসলে গড়াচ্ছে, সেক্ষেত্রে আমার প্রশ্নের দ্বিতীয় অংশটাই আপনি আগে উত্তর দিয়ে দিয়েছেন, কিন্তু প্রথম অংশ যেটা ছিল যে এতদিনে যে অন্য কোনো দলে ভিড়ে যায়নি, যে প্রশ্নটা রেখেছিলাম, সেখান থেকে আমি একটু সুনির্দিষ্ট প্রশ্নই করি। 14 দলের বৈঠকে সিদ্ধান্ত হলো জামায়াত ইসলামের এই রাজনীতি নিষিদ্ধ করা হবে। 14 দলের মধ্যে কি কোনোভাবে জামায়াত ইসলাম ঢুকে বসে নেই? প্রশ্ন করি আমি এটাকে কারণ অনেকে এটা বলছেন যে রন্ডে রন্ডে ঢুকে বসে আছেন, তাহলে কি সেই 14 দলের মধ্যে নেই? বিকজ আমি তো 14 দলের স্পোকসপারসন না, I cannot tell you very frankly যে আছে কি না। তবে এটা ঠিক যে জামাতের বন্ধু বান্ধব কিন্তু সব জায়গায়, এই সমাজে বিভিন্ন জায়গায় সংক্রমিত হয়ে আছে, সেটাকে খুঁজে বের করতে হবে। নজরুল ইসলাম মিঠু, আপনি আপনার দীর্ঘ বছরের সাংবাদিকতার জায়গা থেকে যদি একটু বলেন যে বিভিন্ন সময়ে আমরা শুনেছি গণমাধ্যমে এই শব্দ অনেক ব্যবহৃত হয়েছে, হাইব্রিড,
আওয়ামী লীগের কথাই বলা হয়েছে। শ্রদ্ধাবরণে বিভিন্ন জায়গায় আছে, এটা অস্বীকার করার কোনো কারণ নাই। এটা বড় অফিস থেকে ছোট অফিস পর্যন্ত মোটামুটি আপনি দেখতে পাবেন যে এই রাজনৈতিক কালার চেঞ্জ করে তারা আছে। এমনকি আমি আর একটা জিনিস আমি লক্ষ্য করেছি যে বাংলাদেশে অনলাইন নিউজ পোর্টালের সংখ্যা অনেক বেশি। একটা জিনিস হচ্ছে যে এই জায়গাগুলোতে গত 10 বছরে যারা সাংবাদিকতা এসেছেন, সাংবাদিকতার কার্ড নিয়েছেন, তাদের অধিকাংশ কিন্তু ওই দিকের। তাহলে মাথায় যে চিত্র আপনারা তুলে ধরছেন সেই জায়গাটা থেকে অনেক বেশি ভয়ঙ্কর চিত্রই উঠে আসছে যে একদিকে নিষিদ্ধ করবার ঘোষণা, কিন্তু তারা আসলে আছে। তাহলে তো অন্য যে কোনো ব্যানারে তারা থাকতেই পারে, তাদের রাজনীতি ওই সংগঠন হিসেবে নিষিদ্ধ হচ্ছে, কিন্তু রাজনীতি তো তারা করে যাবে। আমি অমিত দাশগুপ্ত আমার দ্বিতীয় প্রসঙ্গে আসতে চাই। যে রিট দায়ের করা হয়েছে সেই শিক্ষার্থীদের পক্ষে দায়ের করা হয়েছে যে তাদের উপর গুলি চালানো যাবে না। আমরা গণমাধ্যমে কিছু পেয়েছি, শুনানির কিছু তথ্য উঠে এসেছে, আপনি নিঃসন্দেহে ভালো জানেন। হাইকোর্টের একটি মন্তব্য আমরা পেয়েছি, জাতিকে নিয়ে মশকরা কইরেন না, যাকে ধরেন খাবার টেবিলে বসিয়ে দেন। মানে এই প্রসঙ্গ কেন কিভাবে আসলো? নিশ্চয়ই শুনানিতে আপনি ছিলেন। মানে এইভাবে আসলে আসার কোনো সুযোগ নেই, কারণ একটি বিচারিক প্রক্রিয়ায় একজন বিচারপতি যিনি থাকেন তিনি আইনজীবীদের সাথে ইন্টারাকশনের সময় অনেক কথা বলেন। এখন সেই কথাগুলো সাধারণত বলে থাকেন ওই মামলার শুনানির প্রক্রিয়াটিকে সম্পন্ন করবার জন্য। ফলে এই প্রসঙ্গে যদি কোনো কথা এসে থাকে তাহলে সেই কথাটি কিন্তু কোনো আইনগতভাবে এটিকে ধরে নেবার কোনো সুযোগ নেই। কারণ একজন বিচারক যখন বিচার কার্য পরিচালনা করেন তখন আইনজীবীদের সাথে তিনি অনেক কথা বলেন যে কিভাবে হলো না। তো সেই কথাগুলো কিন্তু যেটা হয় ওই মামলা রিলেটেড, ফলে এটি কিন্তু কোনো রায় না, এটি কোনো মানে বিচার বিভাগীয় প্রনাউন্সমেন্টও না। তো সেই কথা প্রসঙ্গে যদি কোনো কথা এসে থাকে সেটি কিন্তু মিডিয়াতে আসার এই অর্থে কোনো সুযোগ নেই। কারণ এই যে ট্রায়ালটা যখন হয়, বিচার কার্যটা হয়, তখন প্রকাশ্যেই হয়, সেটি যেমন সত্য, আবার এই বিচার কার্য সংশ্লিষ্ট নয় বা আদালতের যেটি কোনো প্রনাউন্সমেন্ট নয় সেই বিষয়ে মিডিয়াটা আসা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটি বোধহয় সঠিক। তাহলে এক ধরনের ইনস্ট্রাকশন থাকবার কথা। নজরুল ইসলাম মিঠু, আপনি যুক্ত করবেন কিনা যে আদালতে কোন তথ্য যাবে, গণমাধ্যমে কোন তথ্য যাবে না? যারা আদালত বিট করেন, আমি সাংবাদিকদের কথা বলছি, তাদের নিশ্চয়ই এক ধরনের ইনস্ট্রাকশন দেয়া হয় যে এটা করা যাবে, এটা করা যাবে না, এটা বলা যাবে, এটা বলা যাবে না। সেরকমের বাইরে কি এটা আসবার সুযোগ থাকে? আমি এই কথায় যাওয়ার আগে আপনি যে কথাটা বলছেন সেটা একটু আগে, রিটটা যে হয়েছে গুলি চালানো যাবে না এবং তাদেরকে কাস্টডিতে রেখে খাওয়ানো নিয়ে যে কথাগুলো এসেছে, এক্স্যাক্টলি আমি বলবো যে আসলে কি গুলি চালানো যায়? গুলি চালানো তো যায় না, সেটাও তুলে ধরা হয়েছে। আমি বলছি গুলি চালানো তো যায় না। এখন আপনাকে দেখতে হবে যে অতিরিক্ত ফোর্স, জাতিসংঘের যে আমি স্টেটমেন্টটা দেখেছি যে বাংলাদেশের অতিরিক্ত ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে অন দ্য ডেমনস্ট্রেশন, এটা আসলে কোনো সরকারই কিন্তু কখনোই অতিরিক্ত ফোর্স অ্যাপ্লাই করার জন্য বসে থাকে না। কারণটা হচ্ছে যে আপনাকে সিচুয়েশন যখন ক্রিয়েটেড হয় তখন অতিরিক্ত ফোর্স অ্যাপ্লাই করা হয়। ইউজুয়ালি জেনারেলি আমরা যেগুলো ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ক্ষেত্রে দেখি। কিন্তু যেই প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে এই ঘটনাগুলোর আসলে তদন্ত হওয়া প্রয়োজন। ছাত্র বিক্ষোভ হয়েছে, ছাত্রদের দাবি ছিল কোটা এবং মেধা, সেই মেধা বিষয়টি সুরাহা হয়েছে, কিন্তু তার সুযোগে যে ঘটনাগুলো ঘটেছে, প্রাণহানি ঘটেছে, যেটা আনএক্সপেক্টেড ছিল কিন্তু হয়েই তো গেছে, এই প্রাণগুলো তো আর আমরা ফিরে পাবো না। আমরা কোটা পেয়েছি, একই সঙ্গে আমাদের দেশে অনেক ইনস্টিটিউট ধ্বংস, প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে, রাষ্ট্রে অনেক সম্পদ ধ্বংস হয়েছে। এটা তো অনাকাঙ্ক্ষিত ছিল। সো আমি আজকে যেটা দেখলাম, সরকার জাতিসংঘের যেই কথা তার সাথে কিন্তু সুর মিলিয়ে কথা বলছে, তদন্ত তারা করতে পারে এবং এই জিনিসটাই তদন্ত হওয়া দরকার, কোন পরিস্থিতিতে অতিরিক্ত বল প্রয়োগ করা হয়েছে এবং এখানে যদি কেউ দোষী হয় তাদেরকে শাস্তি দিতে হবে। দেশের বাইরে উন্নত প্রযুক্তি ব্যবহার করে তদন্ত করা হবে এরকম ঘোষণা হয়েছে। বিষয় অনুপুঙ্খ বিচার বিশ্লেষণ করে তদন্ত করে, এখানে যদি ল এনফোর্সমেন্ট এজেন্সির কোনো রকম এক্সট্রা থাকে,
তাদের যদি ভুল থাকে তাদেরকেও পানিশমেন্টের আওতায় আনতে হবে। একই সঙ্গে যারা রাষ্ট্রীয় সম্পদ জ্বালিয়ে পুড়িয়ে সহিংসতা করেছে তাদেরকেও তো আপনি বাদ দিতে পারবেন না। সুতরাং একদিকে হচ্ছে গুলি চালানোর কিন্তু কোনো নিয়ম নাই। ডেমনস্ট্রেশন, আমি শান্তিপূর্ণ ডেমনস্ট্রেশন করলে আপনি কেন আমার উপরে গুলি চালাবেন? কোনো পুলিশ গুলি চালাবে? এটা তো ডেফিনেটলি নট। এটা একটা কমন সেন্স যে আপনি কেন গুলি চালাবেন। সুতরাং আমাকে ওই জায়গাগুলো পুরোটা তদন্ত করে একটা মানে উপর থেকে দেখতে হবে, ভিন্ন 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 ভাবে দেখতে সেটাকে হবে। আমি শাহরিয়ার কবির মন্তব্য এখানে শুনবো, কিন্তু তার আগে আপনার কাছে আরেকটু রিটের যে শুনানি হলো, দুই পক্ষেই তো আসলে অনেক কিছু তুলে ধরা হয়েছে। সেক্ষেত্রে যারা রিট দায়েরকারী তারা যে PRB এর কথা বলেছেন, অর্থাৎ বাংলাদেশ পুলিশের যে একেবারে প্রবিধান যেটা রয়েছে সেটা অনুসারে আত্মরক্ষার্থে গুলি চালাতে পারবে, তারা ওখানে তুলে ধরেছেন যতটা আর কি গণমাধ্যমের সুবাদে আমরা দেখেছি। শুনানিতে তার আমরা উপস্থিত ছিলাম না। সেখানে বলা হয়েছে যে একেবারে যদি সহিংসতা কেউ করে থাকে আত্মরক্ষার্থে, পুলিশকে যদি মারতে যায় তখন যদি তারা কিছু করে সেটা একটা পড়ে সেই প্রবিধানের মধ্যে, কিন্তু সাধারণ নাগরিক শিশু কেন মারা গেল এর উত্তরে আসলে কি হবে? সেই জায়গাটা সত্যি করতে শুনানিতে কি কি এসেছিল যদি একটু আমাদেরকে তুলে ধরেন। শুনানিতে যেটা এসেছে এখানে তো আমাদের রাষ্ট্রপক্ষের যারা কনসার্ন ছিলেন, দায়িত্বপ্রাপ্ত ছিলেন, এডিশনাল অ্যাটর্নি জেনারেল যারা ছিলেন, ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ছিলেন, ওনাদের পক্ষ থেকে এটি উপস্থাপন করা হয়েছে। ফলে যেহেতু আমি ওই কোর্টের দায়িত্বপ্রাপ্ত না, ফলে এ বিষয়ে আসলে আমার পক্ষে কথা বলাটা আমার পদ থেকে এটি সম্ভব নয়। যেটি আপনি যেভাবে জানেন মিডিয়ার মাধ্যমে, আমিও কিন্তু সেভাবে মিডিয়ার মাধ্যমে জানি। এখন মিডিয়ার কথাটা আমি আমার পদ থেকে কিন্তু বলতে পারি না। আর আরেকটি বিষয় হচ্ছে যে এটি হচ্ছে বিচারাধীন বিষয়, যেহেতু বিচারাধীন বিষয় এবং আগামীকালকে এটি আদেশের জন্য আছে, ফলে আমাদেরকে আদালতের এই আদেশের জন্য অপেক্ষা করতে হবে। যেটা বলা হচ্ছে যে আদালত বলেছেন, এটা আদালত বলেছেন, এই আদালতের রেফারেন্সে কিন্তু যে কথাগুলো আসতে পারে সেটা হচ্ছে আগামীকালকে আসবে। অর্থাৎ এই মামলার বিচার কার্যক্রম শেষ করে আদালত শুনানি শেষ করে আদালত কালকে কিন্তু তার আদেশটি প্রচার করবেন। এখন সেই আদেশ যেটি হবে সেই আদেশ যে কোনো পক্ষেই যেতে পারে, সেটি যারা রিট পিটিশন দায়ের করেছেন অথবা রাষ্ট্রপক্ষ যে কোনো পক্ষেই যেতে পারে। তার বিরুদ্ধে আবার সংক্ষুব্ধ যারা থাকবেন তারা আপিল বিভাগে আপিল দায়ের করতে পারেন আদালতের আদেশের বিরুদ্ধে। ফলে হাইকোর্টের পরে আপিল বিভাগে আবার রিভিউ হতে পারে। সুতরাং এটি কিন্তু আইনি প্রক্রিয়া। এখন সেই আইনি প্রক্রিয়ায় উভয় পক্ষ যারা দরখাস্তকারী পক্ষে ছিলেন তারা তাদের বক্তব্য উপস্থাপন করেছেন এবং রাষ্ট্রপক্ষে আমাদের পক্ষে যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন তারা তাদের বক্তব্য উপস্থাপন করেছেন। এর মধ্য দিয়ে আজকে শুনানিটা কিন্তু কালকে আমরা কোনো ধরনের কথা বলতে পারিও না, বা আমরা আদালতের উপরে এদেশের নাগরিক হিসেবে সর্বোচ্চ শ্রদ্ধা রেখে কোনো কথা বলতেও চাই না, মন্তব্যও করতে চাই না। কিন্তু রাতটা পার হলে, আমরা তো এখন মধ্যরাতেই প্রায় চলে এসেছি, রাতটা পার হলেই তো আসলে সেই আদেশ পাওয়া যাবে, সেখান থেকে হয়তো আরো বেশি সুস্পষ্ট হওয়া যাবে। কিন্তু শাহরিয়ার কবির আপনার কাছে আসি, কিন্তু যে শুনানিতে যে বিষয়গুলো উঠে এসেছে সাধারণ মানুষ হিসেবে আমরাও তো আমাদের জায়গায় কোনো ধরনের আলোচনা তুলে আনতেই পারি। সেখানে আপনার কি মনে হয় যে নিরাপত্তার স্বার্থে একেবারে সেই গুলি করা হবে, গুলি ছোড়া হবে, এবং সেটা যদি এমন হয় যে জানালায় দাঁড়িয়ে একটি শিশু মারা গেল কিংবা ছাদে বাবার কোলে এক শিশু ঢলে পড়লো গুলি খেয়ে, সেটা আসলে সাধারণ আমরা যারা আইন নাই বা বুঝলাম সাধারণভাবে আপনার কাছে কি মনে হয়? এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আদালতের রায়ে যাই আসুক না কেন, এরা একটা এই ধরনের সংঘাতের সময় একটা শব্দ বলা হয়, পরিভাষা আছে কোল্যাটারাল ড্যামেজ। যেমন আমেরিকা যখন ওই যে সন্ত্রাস বিরোধী অভিযান চালালো পাকিস্তানের ফাটা অঞ্চলে, উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলগুলোতে, তো সেখানে তারা ড্রোন হামলা করেছিল। ড্রোন হামলাতে দেখা গেল কোল্যাটারাল ড্যামেজ হচ্ছে 1:10। একজন সন্ত্রাসী মারা গেছে এবং 9 জন নিরীহ গ্রামবাসী মারা গেছে। এবং এইটা আমার একটা ছবিতে এই বিষয়টা আমি ব্যাপকভাবে তুলে ধরেছি যে কোল্যাটারাল ড্যামেজ বলে আমি এটাকে কোনোভাবে জাস্টিফাই করতে পারি না যে না, কোল্যাটারাল ড্যামেজ মেনে নিতে হবে। ফলটা কি হয়েছে? ওই কোল্যাটারাল ড্যামেজের জন্য যে মানুষগুলো সন্ত্রাসের বিরুদ্ধে ছিল ওই উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের সীমান্ত অঞ্চলের, তারা আমেরিকার বিরুদ্ধে চলে গেছে, সন্ত্রাসীদের পক্ষে, তালেবান আল কায়দাদের পক্ষে চলে গেছে। সো কোল্যাটারাল ড্যামেজের কথা প্রত্যেক যে কোনো প্রতিষ্ঠানকে মাথার মধ্যে রাখতে হবে যে কতটা কোল্যাটারাল ড্যামেজ আমি বিয়ার করতে পারি। কিন্তু আরেকটা বিষয় মাথায় রাখতে হবে,
জামাতে ইসলামীকে আপনি দেখেছেন অতীতে কিভাবে পুলিশকে পিটিয়ে মেরেছে, রাশিয়ার দৃশ্যটা মনে আছে? এরকম নৃশংস হত্যাকাণ্ড পৃথিবীর কোনো সভ্য দেশে ভাবা যায়? আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, তাকে অসহায় অবস্থাতে সে থেতলে তার মাথায় থেতলে দিতে হবে? এবারও তো পুলিশকে মেরে ঝুলিয়ে দিয়েছে। এখন পুলিশের উপর যখন সরাসরি হামলা করবে, আমি ফ্রান্সের শার্লি এবদোর ঘটনাটা আমি তুলে ধরতে চাই। আপনার মনে আছে যে সেই যে একটা পত্রিকায় যেখানে মহানবীর অপমান করে কার্টুন চেপেছিল, জঙ্গি হামলা হয়েছিল, সেখানে কয়েকজন মারা গেছে, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী ফ্রেঞ্চ পুলিশ কি করেছে? তাদেরকে চেজ করেছে, খোলা শপিং মলে তাদেরকে পয়েন্ট ব্ল্যাঙ্ক গুলি করে হত্যা করেছে। এটা নিয়ে ফ্রান্সে কোনো কি কথা বলেছে? কারণ সন্ত্রাসের ক্ষেত্রে ওর হাতে তো অস্ত্র আছে, পুলিশকে সে হত্যা করবে। পুলিশ শুধু নয়, সেখানে সাধারণ মানুষ আছে, সাধারণ মানুষ সেই হামলায় মারা যেতে পারে। এইখানে তদন্ত করলে যেটা বোঝা যাবে যে এই যে নিরীহ যে শিশু হত্যা হলো, এটা কি পুলিশের গুলিতে হয়েছে না সন্ত্রাসীদের গুলিতে হয়েছে? ছাত্রদের হাতে তো অস্ত্র ছিল না, সন্ত্রাসীদের হাতে অস্ত্র ছিল, পুলিশের কাছে অস্ত্র ছিল, অস্ত্র দ্বিপক্ষে ব্যবহার হয়েছে। মোটামুটি শেষের দিকে নজরুল ইসলাম মিঠু এই প্রসঙ্গেই শুনতে চাই। এই প্রসঙ্গে আমি বলে শেষ করে একদম সংক্ষেপে বলবো যে কোনো মৃত্যুই দুঃখজনক, আমরা কোনো মৃত্যু কামনা করি না, কারোর মৃত্যু কামনা করি না, কিন্তু এই যদি সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হয়ে থাকে এবং শাহরিয়ার ভাই যেটা বললেন সেখানে কোলাটারাল ড্যামেজ, বিষয়টা আগে থেকে মাথায় রাখতে হবে। যারা সরকারের বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত আছেন, প্রত্যেকটা মানুষকে কিন্তু তার এই সেন্সটা ইউজ করতে হবে যে আমি যে অ্যাকশনটা করব, অথবা আমার ঘরে যদি কোনো স্ফুলিঙ্গ থাকে সেটা কি আমি আগে নেভাবো নাকি সেটাকে বাড়তে দিব, এই জায়গাগুলো মাথায় রেখেই আমি মনে করি যে ঘটনা ঘটেছে সেটার অনুপুঙ্খ তদন্ত হওয়া উচিত। এবং তদন্ত হয়ে আমি এখনো পর্যন্ত কিন্তু একটাই, অল্প সময় যেহেতু হাতে আমার আছে এবং একটি বিষয়ে আমার একটু আলোচনা থেকেই গেল, বাদ রয়েছে, সেটুকু করেই আজকে শেষটা করব। সেটা হচ্ছে যে সমন্বয়কদের যে তুলে নিয়ে যাওয়া, এবং সেই সমন্বয়কদের তুলে নিয়ে যাবার ক্ষেত্রে রাষ্ট্রপক্ষ যে যুক্তিটা উপস্থাপন করেছে যে তাদের বিরুদ্ধে তো আসলে কোনো ধরনের ওরকম আসেনি একদম যে তাদেরকে তুলে নেওয়া হয়েছে, অর্থাৎ যেটাকে কি বলা যেতে পারে যে কোনো ধরনের অ্যারেস্ট ওয়ারেন্ট বা এরকম তো কিছু দেখানো হয়নি, তাহলে তাদেরকে তুলে নিয়ে গেছে এটা বলা কতটা যায়, আর তাদেরকে টর্চার করা হয়েছে এটা কতটা বলা যায়। কিন্তু অন্যদিকে সোশ্যাল মিডিয়া বলি বা ইউটিউব বলি, নানান জায়গায় কিন্তু নিউজগুলো এসছে যে তাদেরকে প্রচন্ড প্রহার করা হয়েছে, অর্থাৎ নির্যাতন করে এক ধরনের বিবৃতি আদায় করা হয়েছে। এখন আমরা এটার সম্বন্ধে কিন্তু উই আর নট শিওর অ্যাবাউট না, কোনোটাই না, যা উঠে এসেছে সেগুলাই। আমরা ফেসবুকে অনেক বেশি অ্যাক্টিভিজম দেখি এবং সুপার আলট্রা অ্যাক্টিভিজম দেখছি এখন। আর যে ডিবি অফিসে যে 6 জনকে নিয়ে যাওয়া হয়েছে তাদের ব্যাপারে আমরা অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট আমরা কিন্তু জানি না যে ওয়াই দে ওয়ার টেকেন ইনটু দিস কাস্টডি, এবং কাস্টডিতে কেন নিতে হবে, নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন সেটা হচ্ছে তাদের নিরাপত্তার জন্য। তো নিরাপত্তার জন্য শুধু কি ডিবি অফিসের কাস্টডি আছে না, পৃথিবীতে আরও কোনো কাস্টডি আছে? তার বাসায়ও তো নিরাপত্তা দেওয়া যেতে পারতো। বিষয়গুলো ভেবে দেখার বিষয়। আমি মনে করি না যে যখন যেই সিদ্ধান্তই নেন অথবা যে কোনো কাজই করেন সেই কাজই 100% ফুল প্রুফ, তার মধ্যেও ল্যাপস থাকতে পারে। এই ল্যাপসগুলো যাতে না থাকে। আমরা আসলে তো একটা শান্তিপূর্ণ বাংলাদেশ চাই, আমরা তো এই কন্টিনিউয়াস এরকম সহিংসতা চাই না। নজরুল ইসলাম মিঠু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুধু অমিত দাশগুপ্ত, আপনাকে একদম সংক্ষেপে শুনতে চাই যে এরকম যদি তাকে বাসায় রাখা যেত, কেন নেওয়া হলো, আইন কি বলে, তাকে কি আসলে ওইভাবে নিরাপত্তা দেওয়া যায়? না, আইন তো যে কোনো নাগরিককে যে কোনো সময় হচ্ছে যে রাষ্ট্র নিরাপত্তা দিতে বাধ্য, যে কোনো পরিস্থিতিতে তুলে নেওয়ার যে প্রশ্ন সেটি কিন্তু আসেনি, কারণ এখানে তুলে নেওয়ার প্রশ্নটা কিন্তু নেই। তাদেরকে নিরাপত্তা দেবার জন্য তাদেরকে হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়েছে। এখন সেক্ষেত্রে যদি হাসপাতালে বা যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করে বা তার পরিবার মনে করে যে এখানে সে নিরাপদ নয়, তখন কি করবে তাকে? তখন তার পরিবারের সদস্যরা মনে করছে তার নিরাপত্তা প্রয়োজন, সে নিজে মনে করছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করছে, কারণ তাদের নিরাপত্তা প্রশ্নটা কিন্তু এখন রাষ্ট্রের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
জি, যেগুলো এখন আমরা বিক্ষিপ্তভাবে নানা ধরনের খবর পাচ্ছি, সবকিছুই তদন্তে বের হয়ে আসবে। এই খবরও পাওয়া যাচ্ছে যে পরিবার মনে করেনি যে আমার থেকে ওখানে গিয়ে নিরাপদ সেটি তো পরিবার বলেনি। বোধ করবে। সেরকম বিক্ষিপ্তভাবে যখন বিবৃতি আসে, সবকিছুই আসলে এই শেষ কথাই বলতেই হয়। তদন্ত সাপেক্ষে যে বিষয়গুলো রয়েছে তদন্তের পরই আমরা জানতে পারবো। আদালতে যে বিষয়গুলো নিষ্পত্তি হবে সেটা নিষ্পত্তি হওয়ার পরে আদেশ পেলে আমরা বলতে পারবো। কিন্তু রাষ্ট্রীয় সম্পদ যেগুলোকে আমরা বলছি, প্রতিটি মানুষের জীবন রাষ্ট্রের কাছে সব থেকে বেশি সম্পদ, বিশেষ করে মেধাবী শিক্ষার্থীরা, সেই সম্পদও আমরা কোনোভাবেই হারাতে চাই না। সেই কথাটা আমরা বলতেই পারি সর্বোচ্চ শ্রদ্ধা রেখে এদেশের জনগণের প্রতি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শাহরিয়ার কবির আপনাকে, নজরুল ইসলাম মিঠু আপনাকে অসংখ্য ধন্যবাদ, অমিত দাশগুপ্ত আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বাড়তি আর কোনো কথাই বলবার আমাদের সুযোগ নেই। প্রতিদিনই নানান তথ্য আসছে, কিন্তু সেই ফ্যাক্ট চেক করা বলি, আদালতের বিষয়গুলো নিষ্পত্তি হওয়ার জন্য অপেক্ষা করা বলি আমাদেরকে করতেই হবে। কারণ এখন যেভাবে নানানভাবে তথ্য বিক্ষিপ্তভাবে ঘুরে বেড়াচ্ছে, সেগুলোর মধ্যে প্রচার অপপ্রচার নানান কিছুই থাকতে পারে। আমরা যাচাই বাছাই না করে কোনো একটি মন্তব্য জুড়ে দিতে পারি না, কিন্তু প্রত্যাশা রাখতে পারি আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ দেশের মানুষের জীবন, এবং সেটার সাথে সাথে রাষ্ট্রীয় যে সম্পদ রয়েছে, বিভিন্ন স্থাপনা, সেগুলোও আমাদের সম্পদ। সব কিছু ভালোভাবে এদেশে রক্ষিত হোক, রক্ষা যেন আমরা করতে পারি, আমরা সেখানেই প্রত্যাশা রাখতে চাই। ভালো থাকবেন, শুভরাত্রি।